আপনি জাস্ট ব্র্যান্ড নিউ একটা বাইক কিনছেন। এখন প্রথম যে ২-৩০০ কিলোমিটার এর মধ্যেই দেখা যাচ্ছে আপনি এই বাইকটাকে ড্যামেজ করে ফেলতেছেন। এটার কারণটা কি? কিছু লোক বলবে যে ২০০০ কিলোমিটার পর্যন্ত হচ্ছে স্লো রাইড করার জন্য। আবার কিছু লোক বলবে যে হচ্ছে যে মডার্ন যে ইঞ্জিনসগুলো আছে এগুলোর কোনো ব্রেকিং হচ্ছে দরকারই নেই। দুইটাই রং। লেটস মেক দিস প্রপারলি। ফার্স্টে ব্রেকিং জিনিসটাকে এটা একটু বোঝেন। আপনার ইঞ্জিনের ব্রেকিং আর বাইকের ব্রেকিং দুইটা সেপারেট প্রসেস। কেমন? আমরা ফার্স্টে হচ্ছে ইঞ্জিনের ব্রেকিং নিয়ে কথা বলবো। একটা কমন একটা অ্যাডভাইস আপনারা সবসময় শুনবেন যে ব্রেকিং প্রসেসের সময় আপনার জেন্টল রাইড করার জন্য। অ্যাকচুয়ালি দ্যাটস নট কারেক্ট। ব্রেকিং জিনিসটা হচ্ছে ওই প্রথমে চালানোর সময় আপনার যে ইঞ্জিনে ক্ষয়টা হচ্ছে এই ক্ষয়টাকে হচ্ছে কন্ট্রোল করার যে প্রসেসটা সেটাই হচ্ছে ব্রেকিংয়ে। কেমন? এখানে দেখেন ৩টা জিনিস ঘটে। ফার্স্ট অফ অল এই হচ্ছে আপনার ধরেন আপনার যে পিস্টনটা আছে, কেমন? পিস্টনের চারপাশে কতগুলো রিং থাকে। সো এই রিংগুলা যেটা করে সেটা হচ্ছে নিচে যে ক্র্যাঙ্ক কেসটা আছে, ক্র্যাঙ্ক কেসের যে ইঞ্জিন অয়েলটা সেটাকে হচ্ছে উপরে কম্বাসশন চেম্বারটার মধ্যে উঠতে দিচ্ছে না। আবার কম্বাসশন যে গ্যাসেসগুলো আছে, কম্বাসনের সময় যে গ্যাসেসগুলো উৎপন্ন হয় সেগুলোকে এই রিংগুলোকে ভেদ করে নিচে ইঞ্জিন অয়েলে যেতে দিচ্ছে না। দুইটাতে ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনার কম্বাসশন প্রেশার যদি পিস্টন রিং ভেদ করে যদি আপনার ক্র্যাঙ্কেসে যদি চলে যায় সেক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হয় কম্প্রেশন লস। সেক্ষেত্রে হচ্ছে আপনি পার্মানেন্টলি বাইকে পাওয়ার লুজ করবেন, হর্স পাওয়ার লুজ করবেন। আবার উল্টাটাও হবে যেহেতু রিংয়ের সিলগুলো যদি প্রপার যদি না হয়, কথার কথা আপনার ইঞ্জিনের অয়েলটা যদি হচ্ছে সিলটাকে ভেদ করে উপর দিকে চলে আসে তখন আপনার কম্বাসশনের সময় ওগুলো সব পুড়বে। এখন এই ইঞ্জিন অয়েল তো কম্বাসশন প্রসেসের জন্য তৈরি না, কেমন? তো এ থেকে হবে কি, এগুলা পুড়ে আপনার ইঞ্জিনের চারপাশে ওয়ালের মধ্যে হচ্ছে রেজিডিউ রেখে চলে যাবে। এতে হচ্ছে একটা ভবিষ্যতে গিয়ে দেখবেন যে হচ্ছে ইঞ্জিন পাওয়ার হচ্ছে লুজ করতেছে। প্লাস হচ্ছে ধরেন ১ লিটার ভরলেন, মাত্র ৪-৫০০ কিলোমিটার পরে দেখবেন যে হচ্ছে ইঞ্জিন অয়েল ২০০-৩০০ মিলিলিটার হচ্ছে নাই হয়ে গেছে। সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে হবে। সো এই যে রিংগুলা যেগুলো আছে, রিংগুলা হচ্ছে এই প্রথম ব্রেকিং প্রসেসের সময় প্রপারলি সিল্ড হয়ে হচ্ছে আপনার ইঞ্জিন হচ্ছে বসবে। আপনি ব্রেকিং প্রসেসটা যদি উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে হচ্ছে হয়তো দেখা যাবে যে প্রপার সিলটা আর হচ্ছে না। তখন আমি একটু আগে এইমাত্র জিনিসগুলো বললাম এগুলো হচ্ছে হইতে থাকবে। এটা হচ্ছে একটা। তারপর সেকেন্ডলি আরেকটা জিনিস আসেন, সেটা হচ্ছে আপনার যে গিয়ার বক্সগুলো আছে, গিয়ার ডগগুলো, ওগুলো যে খাঁজগুলো আছে গিয়ারের মধ্যে, কেমন? এই যে খাঁজগুলো একটা একটার সাথে যে বসতেছে, এই বসার যে প্রসেসটা, এই প্রসেসটা প্রথমে হচ্ছে এগুলো একটু আনইভেন থাকে, কেমন? সারফেসগুলো স্মুথ থাকে না। এগুলো যখন আস্তে আস্তে যখন চলতে একটা একটার সাথে একদম খাঁজে প্রপারলি হচ্ছে বসে। সো এই প্রসেসটাকে মেটিং বলে। গিয়ার বক্সের যে কম্পোনেন্টগুলো আছে একটা একটার সাথে মেট করতেছে, সো মেটিং প্রসেসটা তখন চলতেছে। এই সিমিলার জিনিসটা শুধু গিয়ার বক্সে না, আপনার অন্যান্য যে কম্পোনেন্ট আছে, পিস্টন, আপনার ক্র্যাঙ্কশ্যাফট, ওগুলোর মধ্যেও হচ্ছে টু সাম এক্সটেন্ট। থার্ড একটা জিনিস হয় সেটা হচ্ছে বাইকের যে মেটাল পার্টসগুলো আছে এগুলো যদিও হচ্ছে আপনার আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে ফ্যাক্টরিগুলো থেকে হিট সাইকেলের মধ্যে দিয়ে আপনার স্ট্যাবিলাইজড অবস্থাতে এসেই হচ্ছে বাইকে দেন অ্যাসেম্বল করা হয়। বাট ফাইনাল কিছু জিনিস এগুলো হচ্ছে বাইকের মধ্যে হয়। বেশিরভাগ টাইম এগুলো একটু বাজেট ওরিয়েন্টেড যে বাইকগুলো ওগুলোর মধ্যে হয়। যেমন বাজেট যে কমিউটার বাইকগুলো আছে ওগুলোর মধ্যে দেখবেন আমাদের যে ক্যাটালিটিক কনভার্টার আছে, প্রথম কয়েক হাজার কিলোমিটার ক্যাট করে একটা সাউন্ড করে আপনি যদি সারাদিন রাইড করার পরে বাইকটা নিয়ে যখন গ্যারেজের মধ্যে যখন পার্ক করে রাখবেন, এই যে এটা হয় হচ্ছে ওখানে একটা মিনারেল বেসড একটা পার্ট আছে, সেটা হচ্ছে ভার্মিকিউলাইট বলে। ওটা একটা ম্যাটিংস থাকে আর কি ওই জায়গাটার মধ্যে, ওইটার কারণে বেসিক্যালি হয়। একটা পর্যায়ে বাইকটা যখন ক্যাটালিটিক কনভার্টার যখন ব্রেকিং হয়ে যায় তখন আর সাউন্ডটা ছাড় করে না, ফুলি যখন সে এক্সপ্যান্ড করে ফেলে। সো এই যে জিনিসগুলা এরকম বাইকে আরও অনেক মেটাল পার্টস আছে যেগুলো হচ্ছে স্টেবিলাইজেশন প্রসেসটা হয় হচ্ছে ফাইনাল বাইকে যে হচ্ছে হিট সাইকেলগুলো হয় হিট সাইকেলের মধ্যে দিয়ে। এখন আমাদের যে রেপুটেড ব্র্যান্ডগুলো আছে যেমন ইয়ামাহা, হন্ডা, সিএফ মোটো, এইসব যে রেপুটেড ব্র্যান্ড আছে তাদের কাছ থেকে যদি আপনি একটা বাইক কিনেন, তাদের হাই এন্ড মডেলগুলোর ক্ষেত্রে আপনার ইঞ্জিনটা অলরেডি তারা বেঞ্চ টেস্ট হচ্ছে তাদের ফ্যাক্টরিতে করছে, তো সেখানেই অলরেডি হচ্ছে ব্রেকিংটা অলরেডি হয়ে যায়। কিন্তু তাদের ইভেন লো এন্ডের যে মডেলগুলো আছে ওগুলোর ক্ষেত্রে যেটা হয়, অত একটা ভালোবাসা সেই ইঞ্জিনগুলো পায় না। তাদের ক্ষেত্রে হ্যাঁ, তাদের টেস্টিংয়ের সময়, তাদের কিউসির সময়, ফাইনাল কিউসির সময় কিছুটা হচ্ছে ব্রেকিং ফ্যাক্টরিতে হয়ে যায়, কিন্তু বাদ বাকিটা হয় আপনি যখন রাস্তায় নামাচ্ছেন, লাস্ট হচ্ছে আপনি ২-৩০০ কিলোমিটার যখন চালাচ্ছেন তখনই ফাইনাল ব্রেকিংটা তার হয়। এখন এখানে আরেকটা ডিবেট আছে, সেটা হচ্ছে স্পোর্টস ভার্সেস কমিউটার বাইকস। যেমন হাই পারফরমেন্স যে বাইকগুলো আছে, যেমন আপনার ZX4RR, তারপরে CF মোটর 500 SR ভুম, এগুলো হচ্ছে
যেহেতু টাইটার টলারেন্স দিয়ে হচ্ছে এসব বাইকগুলো বানায়, তো এরা স্যাটলিন যে হচ্ছে এটা একটু প্রসেসটা একটু দ্রুত হয়। কিন্তু কমিউটার যে বাইকগুলো আছে আমাদের, যেমন আমাদের জিক্সার 150, জিক্সার 250, ইয়ামাহার এফজেডএস 150, 250, ইভেন বাজেট যে স্পোর্টস বাইকগুলো আছে যেমন জিপিএক্সের ডিমন যে 150 যে বাইকটা আছে, যদি ওটা 150 না, দেয়ার্স অ্যাকচুয়ালি আমি 99% শিওর এটা 200 সিসির একটা বাইক। তারপরে তাদের যে নতুন যে 250টা যেটা আনলো, এগুলো বাজেট ওরিয়েন্টেড ইয়ের মধ্যেই পড়তেছে, যদিও দেখতে হচ্ছে স্পোর্টস, বাট অ্যাকচুয়ালি ইঞ্জিনটা হচ্ছে কমিউটার ইঞ্জিন। সো এইসব বাইকগুলোর ক্ষেত্রে এই ব্রেকিং প্রসেসটা হচ্ছে একটু লম্বা হবে। এই যে স্যাটলিন বললাম যে স্যাটলিন হচ্ছে এই প্রসেসটা হচ্ছে একটু লম্বা হবে। কারণটা কি? ওই যে টলারেন্সেসগুলো একটু লুজ থাকে, তো ওয়ারিংটা যেটা এটা একটু স্লো হয়। আবার কান্ট্রি অফ অরিজিন যেটা, সেটাও হচ্ছে অনেকটুকু ম্যাটার করে। যেমন একটা R15 যেটা হচ্ছে থাইল্যান্ডে বানাইতেছে, সেটা আপনি ইউ ক্যান বি শিওর যে হচ্ছে ইন্দোনেশিয়াতে যে R15টা বানাইতেছে সেটা থেকে হচ্ছে বেটার হবে। কিসের ক্ষেত্রে? ইন টার্মস অফ ফিট, ফিনিশ, বিল্ড কোয়ালিটি, এসব ক্ষেত্রে। আবার ইন্দোনেশিয়ান যে বাইক R15গুলো আছে ওগুলোর সাথে যদি আপনি আবার ইন্ডিয়াতে যেগুলো বানাইতেছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, ইউ ক্যান বি শিওর যে ইন্দোনেশিয়ারগুলো ফার 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 বেটার। সো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে কেন হচ্ছে বেটার। আপনার ফ্যাক্টরির যে লোকজন আছে তাদের স্কিল, আপনার কিউসি প্রসেস, অনেকগুলো ব্যাপার স্যাপার এখানে আছে। সো এই ইন্ডিয়ান বাইকগুলো হচ্ছে আপনি দেখবেন যে ব্রেকিং প্রসেসটা একটু লম্বা হচ্ছে, কারণ তাদের বিল্ড কোয়ালিটিটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। কেমন? এই জন্য দেখবেন অনেকে বলতেছে কিছু সব ক্ষেত্রে না, কিছু বাইকের ক্ষেত্রে যে 300 কিলোমিটারের মধ্যেই হচ্ছে আমার ব্রেকিং প্রসেসটা হয়ে যেতেছে। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে বলে যে 1000 কিলোমিটার পর্যন্ত লাগে যে পুরা বাইকটা হচ্ছে বাইকের যে পুরো সফটওয়্যার সিস্টেম যেগুলো আছে এগুলো স্ট্যাবিলাইজড হয়ে আসতে। বোথ ক্যান বি কারেক্ট, বাট ইট ডিপেন্ডস অন দ্য বাইক। তো হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে টু ব্রেক ইন ইয়ার মোটরসাইকেল? আমি যে অ্যাডভাইসগুলো দিব এটার বড় একটা অংশ ইঞ্জিনের ক্ষেত্রে আর কি, এটা বড় একটা অংশ ক্যানাডিয়ান চ্যানেল যে Fortnite আছে তার যে হোস্ট রায়ান ক্লাফটিঙ্গার, ওর একটা ভিডিও আছে, এখান থেকে হচ্ছে এগুলো দেখে আসতে পারেন, চমৎকার একটা ভিডিও। আর বাদ বাকিটা আমি হচ্ছে আমার এই ভিডিওতে বলতেছি। সো হিয়ার্স হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আপনার আরপিএম হচ্ছে অলওয়েজ ভ্যারিড রাখতে হবে। কেমন? আরপিএম একটা সিঙ্গেল আরপিএমে বসে থাকা যাবে না। আরপিএমটা একবার আপনি উঠাবেন, নামাবেন, যাতে সবসময় সে হচ্ছে আরপিএমটা যাতে পুরা যে আরপিএম ব্যান্ড আছে ব্যান্ডের মধ্যে যাতে সে খেলা করে, এটা একটা। তারপর আপনার যে গিয়ারগুলো আছে, একটা সিঙ্গেল গিয়ার হচ্ছে বসে থাকা যাবে না, আপনি প্রত্যেকটা গিয়ার হচ্ছে চেষ্টা করবেন ইউজ করার জন্য। আর প্লাস হচ্ছে বাইক হচ্ছে এটা কাচের টুকরা না, কেমন? এটা বেবি করার কোনো দরকার নেই। আপনি ছটল দেন, ছটল দিয়ে এটা যদি মোছামুছি করেন নো প্রবলেম। কিন্তু যেটা করবেন না সেটা হচ্ছে রেড লাইনে যদি যান, রেড লাইনে যাওয়ার পরে যেটা বললাম যে একটু আগে যে একটা সিঙ্গেল আরপিএম বসে থাকা, ঠিক সেরকম রেড লাইনে কি হচ্ছে ফুল ছটল দিয়ে রেড লাইনে গিয়ে বসে থাকা, এটাও করা যাবে না। রেড লাইন ছুঁলে সমস্যা নাই, কিন্তু ওখানে বসে থাকা যাবে না, কেমন? এতে করে হচ্ছে হিট লোড পড়বে বাইকের উপরে। তারপরে লাগিং, আপনি খুব লো একটা আরপিএম আছেন, ধরেন 2000, 2500, ও তখন গিয়ে পুট করে হচ্ছে ফুল থ্রটল ওপেন করে দিলেন, দেন কি ইঞ্জিনটা লাগিং করা শুরু করবে, এটা কম্বাসশন প্রেশার এত বাড়বে, এটা বাইকের উপরে বিশেষ করে ব্রেকিং প্রসেসের সময় খুবই ক্ষতি করে এই জিনিসটা, এটা করা যাবে না। লাস্টলি, হাই টেম্পারেচার ইজ দ্য নাম্বার ওয়ান কিলার ফর ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনস। তো হাই টেম্পারেচারও হচ্ছে অ্যাভয়েড করতে হবে। তো আপনি হেভি ট্রাফিক যদি থাকে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি যদি কোনো সিগন্যালে যদি যাওয়ার পরে দেখতে বাইক যদি আইডল করে থাকে অফ করে দেন, আইডল করার দরকার নেই, যেমন লং টাইম ধরে আইডল করার দরকার নেই। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার বাইকে প্রপার এয়ারফ্লো হচ্ছে কি না সেটা হচ্ছে সবসময় এনশিওর করবেন, বাইকটা যাতে হচ্ছে ওভারহিট না হয়। অ্যান্ড ওভারহিট হয় কীভাবে? সে যখন হিটটা শেড করতে পারবে না। তো এখন এটা যদি আপনার এয়ারকুল বাইক হয় সেক্ষেত্রে ইঞ্জিনের যে ফিন্সগুলো আছে, ফিন্সগুলোর মধ্যে কোনো সময় দেখেন কাদা যাতে না লেগে থাকে, সবসময় পরিষ্কার রাখবেন। আর লিকুইড কুল বাইক যদি হয় সেক্ষেত্রে তার যে রেডিয়েটর আছে রেডিয়েটরের কাদা যাতে ছিটকে না থাকে। তো বাইকে সবসময় হচ্ছে যেটা, যদি আপনার টেম্পারেচার গজ যদি থাকে, টেম্পারেচার গজে হচ্ছে সবসময় দেখবেন যে এটা ওভারহিট একটা পর্যায়ে গিয়ে সে ওভারহিটেড হয়ে গেলে সে দেখাবে যে কোথায় গিয়ে ওভারহিট হচ্ছে। এই ওভারহিট কখনো ছুঁইতেই দিয়েন না, এটা বাইকের টেম্পারেচার ওই পর্যন্ত উঠতে দেওয়া যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই পর্যায়ে গেলে তখন আপনার বাইকে আনইভেন হিট পড়বে, কোনো পার্ট গরম, খুব গরম, কোনো পার্ট হচ্ছে ঠান্ডা। আনইভেন যদি হিট হয় আপনার এই পার্টসগুলো আনইভেন ওয়্যার হবে, যেমন প্রপারলি বেড ইন হবে না। আর আনইভেন ওয়্যার যদি হয় আপনি পার্মানেন্টলি আপনার পারফরমেন্স হচ্ছে লস করবেন। সো
থিঙ্ক অফ ইট যে লাইক দিস, যে আপনি আপনার ইঞ্জিনটাকে কাজ করতে শিখাইতেছেন, কাজ থেকে তাকে আপনি প্রোটেক্ট করতেছেন না। কেমন কীভাবে কাজ করতে হবে সেটা আপনি শিখাচ্ছেন না। আমাদের ঘরের মধ্যে ছোট মানুষ যারা আছে আর কি, সেটা আপনার ছোট ভাই বোন হতে পারে, বাচ্চা কাচ্চা হইতে পারে, এদেরকে যদি দেখা যায় যে হচ্ছে সোনা চামচ নিয়ে যদি রেস করেন, এরা একটা সময় গিয়ে হচ্ছে অকর্মাতে পরিণত হবে। এরা বেসিক্যালি হচ্ছে সার্কামস্ট্যান্সেসের কারণে তারা যে রিয়েল ওয়ার্ল্ড যে কীভাবে ফেস করতে হয় সেই জিনিসটা তারা বুঝতেছে না। সো ইটস দ্য সেম উইথ ইয়ার বাইক। এটা যদি আপনি বেবিং করেন বেশি, এটা যদি হচ্ছে সোনা চামচ নিয়ে হচ্ছে যদি তুনু করে যদি হচ্ছে রেস করেন, বা একটা বাদাই মাতে পরিণত হবে। শুধুমাত্র ইঞ্জিনের যে ব্রেকিং দরকার পড়ে তাই না, আপনার অন্যান্য যে কম্পোনেন্ট আছে, যেমন হচ্ছে আপনার যে টায়ার, যেমন নতুন বাইকের ক্ষেত্রে ওটার মধ্যে নতুন টায়ার আছে। আবার আপনার বাইক যদি পুরনো হয়, আপনি যদি নতুন টায়ার কিনেন, সেক্ষেত্রেও হচ্ছে তখন ওই টায়ারগুলোর ব্রেকিং প্রসেসের দরকার পড়ে। কারণটা কি? কারণটা হচ্ছে ফ্যাক্টরি থেকে যখন টায়ারগুলো আসে, ওগুলোর মধ্যে কিছু তাদের প্রোডাকশনের সময় কিছু স্লিক ম্যাটেরিয়াল উপরে থেকে যায়। তো এটা হচ্ছে আপনি চালাইতে একটা সময় গিয়ে সরে চলে যাবে, তখন গিয়ে আপনার টায়ারটা প্রপার গ্রিপ দেওয়া শুরু করবে। এর আগ পর্যন্ত কিন্তু পিছলা থাকবে। সো আপনি যদি বেশি লিন করেন বা খুব বেশি হার্ড ব্রেকিং করেন, তখন টায়ার হচ্ছে স্লিপ করবে। সো এক্ষেত্রে হচ্ছে ইউজুয়াল যে ট্রেডিশনাল যে মেথডটা, সেটা হচ্ছে 100 মাইলসের মতো। 100 মাইলস মানে হচ্ছে 160 কিলোমিটার আর কি। তো 160 কিলোমিটারের মতো আপনি চালানোর পরে দেখবেন যে আপনার টায়ারটা হচ্ছে গ্রিপি হয়ে গেছে। সো এটা হচ্ছে টায়ারের ব্রেকিং। আবার প্যাডসের ক্ষেত্রে আমি এর আগে হচ্ছে কোনো একটা ভিডিওতে বলছিলাম যে এগুলা হচ্ছে আমাদের যে ডিস্কটা আছে, ব্রেক ডিস্কটা দেখে হচ্ছে আপনার কাছে স্মুথ মনে হইতেছে, কিন্তু মাইক্রোস্কোপের নিচে যদি দেখেন, দেখবেন এরকম ছোট বড় পাহাড়, ছোট পাহাড়, এরকম অনেকগুলো এরকম ছোট বড় পাহাড় দেখা যাচ্ছে, মাউন্টেন্স দেখা যাচ্ছে। তো এটা ব্রেক প্যাড আর হচ্ছে আপনার ব্রেক ডিস্ক দুইটার ক্ষেত্রে সত্যি দুইটা হচ্ছে অসমান। তো যে কারণে শুরুতে যখন আপনি একটাকে যখন ফ্রিকশন করতেছে, প্রপারলি হচ্ছে বাইট করতে পারবে না। বাইট না করতে পারলে আপনি এটার ক্ষেত্রে হচ্ছে ইয়েটা হচ্ছে কম পাবেন, আপনার যে ব্রেক বাইটটা আছে সেটা কম পাবেন। এটা আপনি চালাতে এক সময় গিয়ে তারা যখন একটাকে ফ্রিকশন করতেছে, করতে স্মুথ হয়ে আসবে। স্মুথ যখন হয়ে আসবে, আপনার ব্রেক যে ইয়েগুলো আছে, প্যাডসগুলো আছে, এগুলো থেকে কিছু ম্যাটেরিয়ালস আপনার ডিস্কের মধ্যে এসে পড়ে ওই যে অসমান যে জায়গাগুলো আছে ওগুলো হচ্ছে ফিল আপ করে ফেলে দুইটা সার্ফেস, দেন গিয়ে হচ্ছে মিটিংটা একদম পারফেক্ট হয়, একদম 100% কন্ট্রাক্ট সার্ফেস থাকলে তখন গিয়ে আপনার ব্রেক বাইটটা হচ্ছে আপনি প্রপারলি পাবেন। বাট নতুন ব্রেক প্যাড কিনে ধুপধাপ হচ্ছে করা ব্রেকিং করা স্টার্ট করেন না। এটাতে একটা ক্ষতি হয়, সেটা হচ্ছে ব্রেক প্যাডগুলো অনেক সময় গ্লেজড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। যদি গ্লেজ হয়ে যায়, সেক্ষেত্রে ওই ব্রেক প্যাড হচ্ছে পার্মানেন্টলি হচ্ছে এগুলো থেকে আপনি প্রপার বাইট পাবেন না। তো এই যে প্রথম যে ব্রেকিং প্রসেসের সময়, তখন খুব কড়া ব্রেক ধরা থেকে একটু বিরত থাকেন। চেষ্টা করেন যে বাইকটা একটু আস্তে ধীরে চালানোর জন্য, যাতে কড়া ব্রেকিং ধরার দরকারই একদম না পড়ে। নাও সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল পার্টটার মধ্যে আসি, সেটা হচ্ছে আপনার বাইকটা কেনার পরে ফার্স্ট ইঞ্জিন অয়েলটা কখন চেঞ্জ করবেন। এখন ব্রেকিং প্রসেসের সময় আপনার ইঞ্জিনে কিছু ইঞ্জিন গ্লিটার বলে আর কি, ছোট মেটাল পার্টস, এগুলো কীভাবে হয়, ওই ব্রেক প্যাড আর ব্রেক ডিস্কের মতো ঠিক সিমিলারলি আপনার ইঞ্জিনের যত পার্টসগুলো আছে, এগুলো মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখবেন যে এরকম পাহাড়ের মতো লাগতেছে, একদম পুরো স্মুথ যেরকম দেখতে মনে হয় ওরকম স্মুথ না এগুলো। তো এগুলো যখন একটার সাথে যখন ঘষা লাগে, আপনার কিছু পার্ট হচ্ছে ছুটে চলে যায়, মানে ভেঙে যায়। সো এগুলো খুবই মানে মিনিস্কিউল পার্টস আর কি, মেটাল পার্টস। তো এগুলোকে হচ্ছে ইঞ্জিন গ্লিটার বলে। এগুলো গিয়ে কোথায় গিয়ে পড়ে, সেটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলে। সো এই কারণে প্রথম দিকে যে ইঞ্জিন অয়েলগুলো, এগুলো হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হয়। এখন ইউজুয়ালি এই প্রসেসটা 300, 400, 500 কিলোমিটার পরে আর হয় না, ইভেন বাজেট ইঞ্জিনগুলোর ক্ষেত্রে। সো আপনি প্রথম 300, 400 বা 500 কিলোমিটার পরে ফার্স্ট ইঞ্জিন অয়েলটা যখন চেঞ্জ করে ফেলতেছেন, এটা বেসিক্যালি মোস্টলি হচ্ছে এই সমস্যাটা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। আফটার দ্যাট ইউ আর ফাইন। এখন ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে বিভিন্ন রকম অ্যাডভাইস দিবে আপনাকে। কেউ বলবে যে হচ্ছে 300 কিলোমিটার একটা চেঞ্জ করতে, দেন গিয়ে 1000 কিলোমিটার একটা চেঞ্জ করতে, দেন গিয়ে হচ্ছে 1500 বা 2000 কিলোমিটার একটা চেঞ্জ করতে। এখন এক্সট্রার যে কস্টটা আসতেছে, এই কস্টটা যদি আপনার সমস্যা যদি না হয়, যেটা করেন, আমি পার্সোনালি যেটা সবাইকে বলি, সব বাইকের ক্ষেত্রে সত্যি এটা, বাজেট বাইকের ক্ষেত্র, প্রিমিয়াম বাইকের ক্ষেত্র, সেটা হচ্ছে প্রথম 300 কিলোমিটার পরে একটা তেল হচ্ছে ড্রেন দিয়ে দেন, দিয়ে সেকেন্ড আরেকটা তেল হচ্ছে 1000 কিলোমিটার পরে হচ্ছে ড্রেন দিয়ে দেন। সো এই দুইটা হচ্ছে মিনারেল তেল হইলেও কোনো সমস্যা নেই। মোটামুটি 1000 কিলোমিটার পরে দেন হচ্ছে আপনি একটা সিনথেটিক তেলের দিক হচ্ছে চলে যান। বাট যেটা করবেন সেটা হচ্ছে 1500-2000 কিলোমিটার পর্যন্ত যদি পসিবল হয়,
বাইকটাকে এমনভাবে ট্রিট করেন যে এটা অ্যাজ ইফ হচ্ছে এখনও ব্রেকিং প্রসেসের মধ্যে আছে। এটা সত্যি জাস্ট ফর দ্য বাইকস যেগুলো কিনা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে হচ্ছে প্রডিউস হয়ে আসতেছে, কিংবা বাজেট ওরিয়েন্টেড যে বাইকগুলো সেগুলোর ক্ষেত্রে। প্রিমিয়াম বাইকের ক্ষেত্রে দরকার নেই, 1000 কিলোমিটার পরে হচ্ছে আপনি ইচ্ছা মতো চালাতে পারবেন। তবে আরেকটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে আপনি বাইক যদি সেকেন্ড হ্যান্ড কিনেন, ইমিডিয়েটলি সেলারের হাত থেকে নিয়ে সাথে সাথে হচ্ছে গিয়ে সোজা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলেন। সে যদি আপনাকে বলেও যে গতকালকে মাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, তার কথা মোটেই বিশ্বাস করার দরকার নাই, ইমিডিয়েটলি গিয়ে তেলটা চেঞ্জ করেন। লাস্টে একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে আমাদের মডার্ন যে বাইকগুলো আছে এগুলো খুবই স্ট্রং। ইভেন যেগুলো হচ্ছে প্রোডাকশন প্রসেসটা তেমন একটা ভালো না, সেগুলোর ক্ষেত্রেও জিনিস সত্যি। কারণ যেমন আমাদের জাপানিজ বাইকগুলো ইন্ডিয়া থেকে বানাচ্ছে ঠিক আছে, কিন্তু এগুলো ইঞ্জিনিয়ারিং কিন্তু স্টিল জাপানিজ, কেমন? তো টলারেন্সেসগুলো হচ্ছে তারা বুঝে শুনেই হচ্ছে সেখান থেকে দেয়, এবং এগুলো ম্যাচ করেই হচ্ছে তাদেরকে প্রোডাকশনটা করতে হয়। সো একটা ব্যাড ব্রেকিংয়ের মধ্যে দিয়েও যদি যান, আপনার বাইকটা যদি প্রপার ব্রেকিং প্রসিডিওর মধ্যে যদি নাও যায়, স্টিল হচ্ছে সে সার্ভাইভ করবে। এটা তেমন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। কিন্তু একটা প্রপার ব্রেকিং যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি অনেক লং টার্মে, আপনি ধরেন 50,000 1 লাখ চালাইতেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বাইকটা প্রপার পাওয়ার, প্রপার এফিসিয়েন্সি, হ্যাঁ, আপনার প্রপার প্রত্যেকটা কম্পোনেন্টের লং লাইফ, এগুলো হচ্ছে এনশিওর করবে। আদারওয়াইজ যেটা দেখা যাবে হয়তো আরেকটু আগে গিয়ে হচ্ছে ইঞ্জিনটা আপনাকে আবার রিবিল্ডে হচ্ছে যেতে হচ্ছে। সো প্রপার ব্রেকিংটা হচ্ছে এনশিওর করতেছে বেসিক্যালি যে আমার ইঞ্জিনটা লং টার্মে অনেক দিন পর্যন্ত যাতে কোনো প্রকার মেজর ওভারহলিং ছাড়া সার্ভিস দিতে পারে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।